ভাঙা পায়ের ব্যথা শুয়ে ক্রাচে ভর দিয়ে গাড়ি থেকে নামলো প্রতাপ। অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো শশী, কোলে ছোট্ট অর্ঘ্য। গাড়ি থেকে নামতেই মায়ের কোল থেকে নেমে গুটি গুটি পায়ে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে সে। বেহালার চিত্রাবাসনের 4 তলায় 3টে বেডরুমের বড় ফ্ল্যাট। শশী ড্রাইভারকে লাগেজ ব্যাগগুলো এগিয়ে দিতে বলে প্রতাপ আর অর্ঘ্যকে নিয়ে লিফটে এগিয়ে উঠল। নিজের ঘর দরজা খুলে ভেতরে প্রবেশ করে একটা লম্বা শ্বাস নিল। আহ, কি শান্তি! নিজের বাড়ি সবসময় নিজেরই হয়। ঘরে ঢুকতে চারিদিকে ধুলো ময়লার স্তূপ দেখতে পেল। বিগত 3 মাসের বেশি সময় ধরে ঘর বন্ধ পড়ে আছে, এক্ষুনি পরিষ্কার করতে হবে। এসব কথা ভাবতে ভাবতেই দরজার কাছে একজন মহিলা এসে বলে উঠল, ম্যাডাম ভালো আছেন? কখন এলেন? শশী পেছনে তাকিয়ে দেখলো অর্ঘ্যর বেবি সিটার এসেছে। একটু হেসে বলল, নীলিমা দি, তুমি একটু অর্ঘ্যকে সামলাও, আমি এদিকটা দেখছি। টুম্পার মাকে ফোন করেছিলাম আজ আমরা আসছি বলে, এখনো কেন যে এলো না? এদিকে ঘরে এত নোংরা জমেছে, পরিষ্কার করতে হবে। তখনই দরজার বাইরে একটা 16-17 বছর বয়সী বাচ্চা মেয়ের কণ্ঠ শোনা গেল। আন্টি, ভেতরে আসবো? শশী অবাক হয়ে তাকালো দরজার দিকে। দেখলো একটা শ্যাম বর্ণের কিশোরী দাঁড়িয়ে। দরজার বাইরে দাঁড়িয়ে মেয়েটা বলল, আন্টি, আমি টুম্পা। আসলে মা খুব অসুস্থ, কদিন ধরে জ্বর, উঠতে পারছে না। তুমি আজ আসবে শুনে মা আমাকে পাঠালো। ও ঠিক আছে বলে শশী অর্ঘ্যকে নীলিমার সাথে নিচে পাঠিয়ে দিয়ে টুম্পাকে কি কি করতে হবে সে ব্যাপারে বুঝিয়ে দিল। টুম্পা বুঝে নিয়ে ঝাড়ু হাতে কাজ শুরু করলো। প্রতাপ ফ্ল্যাটে ঢোকা মাত্রই তার স্টাডি রুমে গিয়ে ঢুকলো। ডেস্কের পাশে রাখা চেয়ারে বেশ ধুলো জমে আছে দেখে স্টাডি টেবিলের উপর রাখা কাপড় দিয়ে তা মুছে নিয়ে সেখানে বসলো। পকেট থেকে ফোনটা বার করে ফোন লাগালো নিজের খুবুরিদের কাছে। কয়েকবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। প্রতাপ বেশ কড়া কণ্ঠে বলে উঠল, খোঁজ পেলি? না স্যার, এখনো পাইনি। প্রতাপ রাগে ফুঁসে উঠল। স্টাডি টেবিলের উপরে জোরে চাপড় মেরে চিৎকার করে বলে উঠল, আর কতদিন সময় চাই তোদের? শুয়োরের বাচ্চাগুলোকে ধরা তো দূর, এখনো খুঁজে বের করতে পারলি না? ওপাশের লোকটা বোধহয় ভয় পেল, নরম সুরে বলল, স্যার, আমাদের সমস্ত সোর্স লাগিয়ে দিয়েছি, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আপনি যাদের যাদের নাম বলেছেন তাদের দলের কোনো ছেলে এই কাজ করেনি। আমার মনে হচ্ছে এরা নতুন কেউ হবে। নতুন কারো এত হিম্মত নেই আমার গায়ে হাত তোলার। শোন, 1 সপ্তাহ সময় দিলাম, যদি খুঁজে বের করতে না পারিস তাহলে আমি যে তোদের কি অবস্থা করব আশা করি বুঝতেই পারছিস। বলে ফোন কেটে দিয়ে চুপ করে বসে রইল, চোখ দুটো বন্ধ করে ঘাড়খানা চেয়ারে হেলান দিয়ে। এদিকে শশী স্টাডি রুমের দরজার বাইরে থেকে সরে গেল, চুপচাপ চলে এলো রান্নাঘরে। এক মনে ভাবতে লাগলো প্রতাপের বলা কথাগুলো। হঠাৎ করে গরম তাপে যেমন স্বচ্ছ কাচে হালকা চির ধরে, ঠিক তেমনি শশীর মনেও হালকা চির ধরল। বিগত কয়েক মাসে এখনো সন্ত্রাসীদের গ্রেফতার তো দূর, চিহ্নিত করাও সম্ভব হয়নি। এটা কেমন কথা? কিন্তু সে যে শুনেছিল সব কটা ধরা পড়েছে, তারা এখন জেলে। তাহলে এসব নানা ধরনের প্রশ্নের ধাঁধাগুলো ঘুরতে লাগলো মনের পর্দায়। ভাবনার অতলে হারিয়ে যেতে গিয়েও নিজেকে সামলে রান্নাঘরের সবকিছু গোছানোর কাজে মন বসালো। অভি এক মনে নিজের ল্যাপটপে বসে কি যেন সার্চ করে যাচ্ছে। হয়ে গেছে প্রায় ঘন্টা 2 সময়। ল্যাপটপের স্ক্রিনে গোল গোল চক্র ঘুরতে দেখে বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলেছে বারবারে। হঠাৎ করে স্ক্রিনে একটা ছবি জলজল করে ভেসে উঠল। অভি তড়িঘড়ি করে ব্যস্ত চোখের তীক্ষ্ণ দৃষ্টি মেলে ধরল তাতে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো স্ক্রিনে ভাসা ছবিটার কালো কালির অক্ষরে লেখা বর্ণনাগুলো। পুরো লেখাটা শেষ করার আগেই ওর পুরো ওষ্ঠ জুড়ে ছড়িয়ে পড়ল আনন্দের হাসি। চেয়ার থেকে লাফিয়ে উঠে 2 হাত মুষ্টিবদ্ধ করে বলে উঠল, ইয়েস ইয়েস ইয়েস। তারপর পকেট থেকে ফোন বার করে কল বসালো ডাক্তার শান্তন গোস্বামী স্যারের কাছে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে অভি আপ্লুত কণ্ঠে বলে উঠল, স্যার। কংগ্রাচুলেশনস এগেন মাই বয়। আবারও গোটা দেশে টপ করার জন্য তোমাকে কি বলে অভিনন্দন জানাবো বুঝতেই পারছি না। স্যার, আপনি জানতেন? তোমার কি মনে হয় আমার সবচেয়ে প্রিয় ছাত্রের আজ অগ্নি পরীক্ষার ফল প্রকাশের দিন, আর আমি খোঁজ খবর রাখবো না? মাই ডিয়ার,
তোমার থেকে তোমার স্যারের বেশি তাড়া ছিল রেজাল্ট পাবার, বুঝেছো? অভি স্যারের কথায় আবেগে আপ্লুত হলো, কণ্ঠে সম্মানের দরদ ঢেলে বলে উঠল, স্যার, আজ শুধুমাত্র আপনার জন্যই আমি আবার এই সাফল্যের মুখ দেখতে পেরেছি। আপনি আমার কাছে স্বয়ং ভাগ্য বিধাতা, আমার ঈশ্বর। সায়ন্তন স্যার হাসলেন শব্দবিহীন হাসি। শিষ্যের হৃদয়ে গুরুর প্রতি সম্মান দেখে মন ভরে গেল তার। তবুও নিজের আনন্দ প্রকাশ না করে কড়া কণ্ঠে বললেন, অভি, অযথা এসব বলবে না। তুমি ভালো করে জানো আমি চাপলুসি একদম পছন্দ করি না। অভির কণ্ঠ নরম হয়ে গেল স্যারের কথা শুনে। মনে মনে জিভ কেটে বুকে বলল, সরি স্যার, আমি আসলে থাক, বুঝতে পেরেছি। নিট এক্সামে তোমার এই বিরাট সাফল্যের অংশীদার একমাত্র তুমি এবং তোমার পরিবার, বুঝেছো? যারা সব সময় সব রকম পরিস্থিতিতে তোমার পাশে তোমাকে বেসিক সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল। এবার তোমার স্বপ্ন পূরণের পথ আর কোনো বাধা রইল না। কয়েকদিনের মধ্যেই ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এর পক্ষ থেকে বিরাট অ্যামাউন্টের সাইন প্যান্ট তোমাকে প্রতি মাসে দেওয়া হবে তোমার পিএইচডি করার জন্য। অভি এক মনে চুপ করে শুনল সব। স্যার আবার বললেন, ওয়েল মাই বয়, এবার নিজের থিসিস পেপার মাঝে ডুবে যাও। যে বিষয়টাকে নিয়ে গবেষণা করার জন্য এতদিন ধরে স্বপ্ন দেখেছো, এবার সেই স্বপ্ন পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ো। আমার ওয়েল উইশ সব সময় তোমার সাথে থাকবে। স্যারের সাথে কথা শেষ হতে ছেলেটা চঞ্চল হয়ে উঠল প্রাণ পাখিটাকে এই খুশির খবর জানানোর জন্য। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4টে বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। জিপ কাটলো সাথে সাথে। আজ কলেজের এক্সাম ছিল। দুপুর 2টোতেই ডিউটি শেষ হয়ে গিয়েছিল। বাকি 2 ঘন্টা বেরিয়ে গেছে রেজাল্ট সার্চ করতে করতে। শ্রাবণীর কলেজেও ফার্স্ট সেমিস্টার এক্সাম চলছে। আজও ছিল। মেয়েটা এক্সাম দিয়ে নিশ্চয়ই এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে। তাড়াতাড়ি পত্রপাঠ গোছালো অভি। চপল পায়ে ছুটে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। এক্সাম শেষ হওয়ার পরে হাতে গোছা খানেক খাতাপত্র নিয়ে হন্তদন্ত হয়ে অফিস রুমে ঢুকতে গিয়ে আচমকা ধাক্কা খেলেন পায়েল ম্যাম। সাথে সাথে হাত থেকে হুড়মুড় করে সবকিছু পড়ল মেঝেতে। হাতে সময় বড্ড কম, ট্রেন ধরার তারা। এদিকে সবকিছু ফ্লোরে ছড়িয়ে পড়ায় কার সাথে ধাক্কা লাগলো তা দেখতে সামনে তাকাতে মনের মাঝে উদয় হওয়া রাগের ঝাঁজ কমে এলো সজলকে দেখে। সে যে সজলের বিয়ে ভাঙার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন তিনি। মনের মাঝে অসংখ্য সুখ পাখিরা ডানা মেলে উড়াল দিয়েছিল। খুশিতে পাগল হয়ে গিয়েছিলেন। মনে মনে কত শতবার পরিকল্পনা করেছেন সজলের সাথে দেখা করে তাকে সহানুভূতি জানাবেন। সামান্য পরিচয়ের বন্ধু থেকে বিশেষ বন্ধু হিসেবে নিজের স্থান পাকা করবেন সজলের মনের খাতায়। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তার কারণটা হলো সজল। একাধিকবার ফোন করা সত্ত্বেও সে ফোন রিসিভ করেনি, আর না কল ব্যাক করেছে, আর না কলেজে এসেছে। দীর্ঘদিন এভাবেই কেটে যায়। ধীরে ধীরে একসময় কাজের চাপে সজলকে ভুলতে বসেছিলেন। কিন্তু আজ হঠাৎ সজলকে দেখে মনের মাঝে ভাটা পড়া প্রণয় নদে জল সিঞ্চন হয়ে উঠল পায়েলের। কিন্তু এই সজলকে দেখে চমকে উঠলেন পায়েল ম্যাম। একদা হৃদয় হরণকারী প্রিয় পুরুষের একই হাল হয়েছে। হাস্যোজ্জ্বল দীপ্তি ছড়ানো শ্যামলা পুরুষের চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চক্ষুদয়ের নিচে কালচে পরত, নয়ন দুটোয় লালচে ভাব, যেন কতকাল ঘুময় না তারা। পুরো অধৈর্যরায় কালচে পোড়া ভাব। কয়েক মাসের ব্যবধানে শরীর স্বাস্থ্য ভেঙে গেছে। কেমন যেন অসুস্থ লাগছে দেখতে। অবাক হয়ে তাকিয়ে বললেন, সজলদা কবে জয়েন করলেন কলেজে? সজল ততক্ষণে নিচে পড়ে থাকা খাতাপত্রগুলো গোছাতে শুরু করেছে। পায়েলের দিকে না তাকিয়ে বলল, প্রায় মাস হতে চলল। পায়েল ম্যাপ অবাক হয়ে গেলেন। সজল মাসখানেক কলেজে জয়েন হয়েছে, অথচ তার চোখে পড়েনি একবারও। কণ্ঠে অবাকে সুর টেনে বলল, সে কি, কই আপনাকে তো এতদিন দেখিনি। আপনার ক্লাসগুলোতেও তো যেতে দেখিনি কখনো। সজলের ততক্ষণে সব গোছানো শেষ হয়ে গেছে। সবকিছু পাজা করে ধরে পায়েল ম্যামের হাতে দিয়ে বলল, আপনি আমাকে দেখেননি কেন সেটা আমার জানার কথা নয়। তাছাড়া আমার প্রতিটা ক্লাস আমি ঠিক সময় মতো করিয়েছি কিনা সেটা প্রিন্সিপাল স্যার বুঝে নেবেন না হয়। এই নিন। পায়েল ম্যাম অবাক হয়ে তাকিয়ে রইলেন সজলের দিকে। এই সজলকে তিনি চিনতে পারলেন না।
সজলের কাছ থেকে এমন অপ্রত্যাশিতভাবে অপমানিত হবেন সেটাও একবারও ভাবেনি। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন সজলের সামনে। সজল পায়েল ম্যামকে এমন ইতস্তত ভাব করতে দেখেও রীতিমতো উপেক্ষা করে ব্যস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। কম্পিউটার রুমের দরজা খুলে ঢুকে গেল ভেতরে। এলানো গায়ে ধপ করে বসে পড়ল নিজের চেয়ারে। বিগত মাসটা ধরে সজলের স্থান হয়েছে এই কম্পিউটারের রুমখানা। স্প্রিং বসানো চেয়ারে হেলান দিয়ে বসে কপালের উপর হাত চাপা দিয়ে ভাবতে লাগলো কিছুদিন আগের ঘটনা। মাসখানেক আগে হঠাৎ একদিন সকালে প্রিন্সিপালের কল আসে সজলের ফোনে। সজল বিনম্র চিত্তে স্যারের সাথে কথা বলে। স্যার জানান, যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হতে হবে সজল। এভাবে আর কতদিন থাকবে? মানুষের জীবন কি খারাপ দিনে আসে না? আসে, সবার জীবনে আসে। তাহলে সে কি বেঁচে থাকা ছেড়ে দিবে? সমাজ পরিবার সবাই কি ভুলে সুখ পালন করবে? সি সজল, সি। তোমার মতো বুদ্ধিমান ছেলের কাছ থেকে অন্তত এটা আশা করি না আমি। সজল শ্রদ্ধেয় স্যারের কথা সেদিন ফেলতে পারেনি, মন দিয়ে শুনেছিল। তারপর সিদ্ধান্ত নিয়েছিল কলেজ জয়েন করবে। কলেজে আসার পর বিগত দিনের কথা মনে পড়ায় লজ্জায় ভীষণ অস্বস্তিবোধ ঘিরে ধরেছিল সজলকে। তাই স্যারের কাছে সে নিবেদন করেছিল কয়েকটা দিন অন্তত ক্লাস, ছাত্রছাত্রী, কলিগ এদের থেকে দূরে থাকতে চায়। স্যার সজলের মানসিক অবস্থা বুঝতে পেরে অফিসের ডকুমেন্টস ডিপার্টমেন্টে মাসখানেকের জন্য কাজ করতে বলেন। সজল এতদিন তাই করেছিল। কলেজ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে চলে আসতো আর বাড়ি ফিরে যেত সবার যাওয়ার ঘণ্টাখানেক পর। বাকি সময় নিজের ক্যাবিনে মন দিয়ে প্রতিটা অধ্যাপকের স্যালারি, অ্যাকাউন্ট ঠিক করা, ট্যাক্সের কাজ ঠিক করা, প্রশ্নপত্র বানানো, এই ধরনের কম্পিউটার রিলেটেড কাজগুলো করেছিল। আজ থেকে কলেজের ফার্স্ট ইয়ারদের ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হয়েছে, তাই ডিউটি দেওয়ার জন্য বেরোতেই হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর সবার শেষে খাতা জমা করেছে অফিসে, যাতে লোকের সামনে পড়তে না হয়। কিন্তু শেষ পর্যন্ত পায়েলের সামনে পড়তেই হলো। ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সামলে ভাবতে লাগলো সজল, এভাবে সবার থেকে নিজেকে আর কতদিন লুকিয়ে রাখবে? এভাবে সত্যি জীবন চলে না। এবার থেকে নিজেকে আর লুকিয়ে না রেখে সকলের সামনে উন্মুক্ত করতে হবে, তবে অন্যরূপে, অন্যভাবে। সময়ের চাকা তার নিজস্ব গতিতে ছুটে চলেছে, তার সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে গোটা প্রাণী জগতের জীবনধারা। পৌশালী ঘরে বসে বসে ভীষণ বিরক্ত। কতদিন হয়ে গেল বাইরে যায় না। ইউনিভার্সিটির পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তাছাড়া বন্ধু বান্ধব সবাই রীতিমতো ব্লক করে রেখেছে তার মন্ত্রী মশাইয়ের কথায়, যাতে কেউ জানতে না পারে সে কোথায় কার কাছে আছে। সামনে ভোট। পৌশালী যে মন্ত্রী দেবরাজের প্রেমিকা এবং একসাথে থাকে এ কথা বাইরে জানাজানি হলে মিডিয়ার হেডলাইন হতে সময় লাগবে না ব্যাপারটা। তখন চারিদিকে খবরটা ছড়িয়ে পড়বে, লোকে বদনাম দেবে। বিরোধী দলের লোকজন সুর চড়াও করে পার্টির বদনাম করবে। তখন পার্টি নিজেদের বাঁচাতে তার মন্ত্রী মশাইয়ের কাছ থেকে মন্ত্রিত্ব পাওয়ার সবকিছু কেড়ে নিতে পারে। এটা তো হতে দেওয়া যায় না ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটা বার করলো। এটাই পৌশালীর একাকিত্ব মেটানোর একমাত্র জায়গা। প্রোফাইল ঘেটে দেখলো নোটিফিকেশন 250খানা মেসেজ। সেটা ওপেন করতে দেখলো তার ইনস্টাতে ফলোয়ারের সংখ্যা 25,000 হয়ে গেছে। বিগত কয়েকদিনের বানানো রিলগুলো রীতিমতো ভাইরাল। বেশি ভাইরাল হয়েছে সেদিন বৃষ্টিতে ভেজা অবস্থায় করা ভিডিওটা। প্রায় 1 লাখ ভিউ হয়েছে, সাথে কমেন্টের বন্যা। কমেন্টগুলো খুঁটি খুঁটে পড়তে লাগলো। প্রতিটাতে ওয়াও, সেক্সি, হোয়াট এ লাভলি ফিগার, এইসব কথা লেখা। কেউ কেউ তো আবার নিজের ফোন নাম্বার শেয়ার করেছে যোগাযোগ করার জন্য। আবার কোথাও কোথাও বেশরম, লাজহীন মহিলা, নোংরা মহিলা এসবও লিখেছে। কমেন্টগুলো পড়ে মুচকি হাসি হাসলো পৌশালী। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখতে লাগলো। এখানে আসার পর তার মন্ত্রীমশাইয়ের ছোঁয়ায় রূপের লাবণ্য যেন ঠিকরে বেরোচ্ছে। নিজের আগুন ঝরা রূপ দেখে লাজুক হাসি ফুটে উঠল পৌশালীর অধর জুড়ে। সাথে সাথে ডান পাশের গজদাঁত বেরিয়ে পড়ল, যা পৌশালীর রূপের আগুনে ঘৃত্যের কাজ করল। যেন ভুবন মোহিনী রূপের ডালি সাজানো একটা গোটা পুষ্প উদ্যান। সে হেসে নিজেকে পরিপাটি করে সাজালো। আরেকটা রিল বানাতে হবে। ওর ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে। গোটা নীল আকাশ জুড়ে পেঁজা মেঘের মেলা বসেছে। বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে।
সোনার রোদ গায়ে মেখে শীতল সমীর জুড়িয়ে দিচ্ছে মন প্রাণ। পাক পাখালির দল ডানা মেলে উঠছে মহানন্দে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তরে। কিচিরমিচির ধ্বনিতে জানান দিচ্ছে এসেছে শরৎ। হিমের পরশ লেগেছে হাওয়ায়। পরে এক্সাম শেষ, কলেজ শুরু হয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিক পড়াশোনা। বিগত সপ্তাহ ধরে অন্তরার সেমিস্টার এক্সাম চলায় তার ছোট্ট ছাত্রটিকে পড়াতে যেতে পারেনি। তাই আজ সকাল সকাল বেরিয়ে এসেছে বাড়ি থেকে। উদ্দেশ্য ছোট্ট ছাত্রটিকে পড়িয়ে একেবারে কলেজে ঢুকবে। কিন্তু পুচকে ছাত্রটা এতগুলো দিন বাদে প্রিয় দিদিমণিকে কাছে পেয়ে ছাড়তে নারাজ। শেষমেশ তাকে বুঝিয়ে বেরিয়ে আসতে দেরি হয়ে গেল। 11টায় কলেজ শুরু। প্রথম ক্লাস সজলের। তবে বিগত 3 মাস ধরে সজলের ক্লাসটা অন্য স্যার করাচ্ছিলেন, যার কারণে অন্তরা এবং বাকি স্টুডেন্টরা বেশ শান্তিতে দিন কাটিয়েছে। ধমকাধমকি চমকাচমকি পুরোপুরি বন্ধ ছিল। আহা, কি মজাময় দিন! যখন খুশি ক্লাসে আসো, কেউ বকা দেওয়ার নেই। আজও সেই স্যারের ক্লাস আছে ভেবে নিজের মতো করে কলেজে ঢুকলো অন্তরা। হাত ঘড়িতে সময় দেখলো 11টা 10 বাজে। মনে মনে রিল্যাক্স হয়ে ফ্রেশ মুডে হেলতে দুলতে এসে দাঁড়ালো কক্ষের দরজার সামনে। তখন স্যার অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন। অন্তরা অন্যান্য দিনের মতো নির্বিধায় বলে উঠল, মে আই কাম ইন স্যার? স্যার সাড়া দিল না। অন্তরা ভাবলো স্যার মনে হয় শুনতে পায়নি, তাই এবার গলার আওয়াজ দ্বিগুণ উঁচিয়ে চিৎকার করে বলে উঠল, ও স্যার, স্যার মে আই কাম ইন? সাথে সাথে বোর্ড থেকে সামনের দিকে ঘুরল সজল। ক্লাসে পড়ানোর সময় মাঝখানে বারবার বাধা দেওয়ার ক্রোধে রক্তবর্ণ চক্ষু নিয়ে তাকালো অন্তরার দিকে। অন্তরা সজলকে দেখতে পেয়ে আচমকা ভয়ে বুকে হাত দিয়ে হেঁচকি তোলার মতো করে আটকে উঠল। বিগত দিনের বিভৎস স্মৃতিগুলো চোখে ভাসলো স্লাইডিং শুয়ের মতো করে। আতঙ্কে থরথর করে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। চেহারা শুকিয়ে পাংশুটে বর্ণ ধারণ করলো মুহূর্তের মধ্যে। সজল ভ্রুজোড়া কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে 1 পা 2 পা করে হেঁটে এগিয়ে আসতে লাগলো অন্তরার দিকে। এদিকে অন্তরার চোখের সামনে জঙ্গলি খেপা বাঘ দেখার মতো অবস্থা। সজলের এগিয়ে আসা দেখে সেও ভয়ে কাঁপতে কাঁপতে 1 পা 2 পা করে পিছিয়ে যেতে লাগলো। সজল হাঁটতে হাঁটতে একদম অন্তরার সামনাসামনি এসে যে কিছু বলতে যাবে তক্ষণে মেয়েটা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সজলের দিকে। হাঁপানি রোগীদের মতো করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সজল হঠাৎ অন্তরার এমন অবস্থা দেখে রাগ ভুলে হতভম্ব হয়ে গেল। হাত বাড়িয়ে অন্তরাকে ধরতে গেলে অন্তরা আচমকাই 2 চোখ বন্ধ করে চিৎকার করে কেঁদে উঠল, সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি বুঝতে পারিনি স্যার। আজ আপনি ক্লাসে আছেন, আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন প্লিজ। বলতে বলতে হাঁটু ভেঙে বসে পড়লো ফ্লোরে। মাথা হাঁটুতে ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো অন্তরা। এদিকে অন্তরার কান্না দেখে ক্লাসের ছেলেমেয়েরা সবাই ছুটে বাইরে চলে এসেছে। পাশের ক্লাসের স্যার ম্যামরাও ছুটে চলে এসেছেন। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে ভিড় জমে একাকার। একজন ম্যাম ছুটে এসে অন্তরাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে উঠে দাঁড় করালেন। মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, কি হয়েছে? সজল জবাবটা জানা সত্ত্বেও সবার সামনে বলতে পারল না। পকেটে 1 হাত গুজে দিয়ে ভ্রু চুলকাতে লাগলো কি বলবে ভেবে। এদিকে ততক্ষণে কান্না থেমে গেছে অন্তরার, আর চোখে পরক করছে সবার মুখের ভাবভঙ্গি। সজলকে নির্বাক দাঁড়িয়ে দেখে ম্যাম তখনও সজলের দিকে তাকিয়ে বললেন, কি হলো? সজল তখনও চুপ দেখে ম্যাম পাশের একজন ছাত্রীকে ডেকে বললেন তাকে বলতে। মেয়েটা কিছু বলতে যাবে তার আগে অন্তরা মুখ খুলল। ওর কারণে সজলের সম্মান হানি হচ্ছে দেখে বলল, ম্যাম তেমন কিছু হয়নি। আসলে আমি আরশোলা খুব ভয় পাই তো। আমি হেঁটে আসছিলাম করিডোর ধরে, তখন কোথা থেকে যেন একটা আরশোলা উড়ে আমার গায়ের উপরে পড়লো, তাই দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলেছি। সরি ম্যাম। বলেই আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অন্তরার কথা শুনে অন্যান্য স্যারেরা হেসে ফেলল, সাথে জমায়েত করা ছাত্রছাত্রীরাও। তারপর স্যারদের তত্ত্বাবধানে আস্তে আস্তে করিডোর খালি করে যে যার ক্লাসে ঢুকে গেল। অন্তরা সবার হাসির পাত্র হয়ে চুপ করে ছলছলে দৃষ্টিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, পাথরের মূর্তির মতো করে। সজল তখনও আর চোখে তাকিয়ে অন্তরার দিকে। ও স্বপ্নেও ভাবেনি মেয়েটা ওকে এত ভয় পায়। মনে মনে হাসিও পেল ভীষণ, কিন্তু হাসল না। পেছনে তখনও ক্লাসের ছেলেমেয়েরা দাঁড়িয়ে। সজল পেছনে তাকাতে তারা হুড়মুড় করে ছুট লাগালো যে যার জায়গায়। সজল অন্তরার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভেতরে আসুন, শুধুমাত্র আজকের জন্য ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছি। অন্তরা নতমস্তকে সবটা শুনল। আস্তে ধীরে হেঁটে এগিয়ে গেল কক্ষের ভেতরে।
সজল অন্তরার পেছন পেছন আসতে আসতে বিড়বিড় করে বলে উঠল। ফাজিল মেয়ে কোথাকার। অন্তরা কথাগুলো স্পষ্ট শুনতে পেল, কোনো প্রকার অভিব্যক্তি না দেখিয়ে চুপচাপ নিজের সিটে গিয়ে বসলো। হালকা ঘাড় উঁচু করে তুলে দেখলো সজল মন দিয়ে বোর্ডে তার অসম্পূর্ণ লেখা সম্পূর্ণ করছে। শশীর আজকাল কেন জানি মনে হয় অনেক কিছু তার থেকে লুকিয়ে রাখা। শশী নিজের মনে জেগে ওঠা প্রশ্নটাকে দমাতে চেষ্টা করলো, নিজেই নিজেকে বোঝালো। নিজের স্বামীর প্রতি বিশ্বাস রাখাটা সব আদর্শ স্ত্রীর কর্তব্য। আমি এমনটা করতে পারি না, কখনো না। ঠিক তখনই বাইরের কলিং বেলটা বেজে উঠল। টুম্পা বসে সবজি কাটছিল, ছুরিটা ঝুড়িতে রেখে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো একজন অপরিচিত লোক বাইরে দাঁড়িয়ে আছে। লোকটা মেয়েটাকে দেখে বলল, প্রতাপ স্যার বাড়িতে আছেন? শশী হাতের কাজ রেখে বাইরে বেরিয়ে এলো। দেখলো কনস্টেবল শিকদার দাঁড়িয়ে আছে সামনে। শশীকে দেখে একগাল হেসে শিকদার বলে উঠল, নমস্কার ম্যাডাম, ভালো আছেন? শশী মাথা নেড়ে সম্মতি জানালো। শিকদার আবার বললেন, স্যার বাড়িতে আছেন? শশী শিকদারকে ভেতরে আসার আহ্বান জানিয়ে বলল, হ্যাঁ আছে, আপনি আসুন, আমি ডেকে দিচ্ছি। কনস্টেবল শিকদার আস্তে ধীরে ভেতরে প্রবেশ করলো। টুম্পা দরজা লাগিয়ে আবার সবজি কাটায় মন দিল। শিকদার গিয়ে সোফায় চুপ করে বসলো। শশী বেডরুমে গিয়ে দেখলো প্রতাপ বেডে হেলান দিয়ে শুয়ে ফোনে কি যেন একটা করছে। কাছে গিয়ে দাঁড়ালো, বলল, শিকদারবাবু এসেছেন তোমার সাথে দেখা করতে। প্রতাপ আধা শোয়া থেকে উঠে বসলো। নিজেকে পরিপাটি করে ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, স্টাডি রুমে 2 কাপ চা পাঠিয়ে দাও তো। বলেই বাইরে বেরিয়ে গেল। শশী মাথা নেড়ে রান্নাঘরে ঢুকলো। প্রায় 10 মিনিটের মাথায় 2 কাপ চা বানিয়ে টুম্পাকে ডাকতে গিয়ে কি যেন মনে করে নিজে নিয়ে গেল। স্টাডি রুমের দরজার সামনে এসে দেখে ভেতর থেকে বন্ধ করা। সন্দেহ হলো মনে, তবু পাত্তা দিল না। ভাবলো জরুরি কথা হবে হয়তো। এদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে দরজায় টোকা দিল। সাথে সাথে শিকদার দরজা খুলে বাইরে এসে শশীর হাত থেকে চায়ের ট্রেখানা নিয়ে হেসে আবারও ভেতরে ঢুকে গেল, কিন্তু দরজায় খিল দিল না। শশী দরজা খোলা দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। ভেতরে চা খেতে খেতে প্রতাপ দরজার দিকে খেয়াল না দিয়েই বলতে শুরু করলো, ওদিকের খবর কি? স্যার আপনাকে তো জানানো হয়নি, হেডকোয়ার্টার থেকে মেল এসেছে। আমাদের থানায় যে ডিএসপি স্যারের আন্ডারে ছিল তার বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন অফিসার অ্যাপয়েন্ট হয়েছে। তো স্যার যিনি আসছেন তিনি কি আগের জনের মতো হবেন? মেয়ে মানুষ আর নোটের বান্ডিল পেলে সব অফিসারই একদম ভেড়া হয়ে যায়। বলে চায়ের কাপে শেষ চুমুক দিল। হাত দুটো একত্রে করে মরমর করে আঙ্গুলগুলো ফুটিয়ে আড়মোড়া ভাঙলো। তারপর শিকদারের দিকে তাকিয়ে বলল, শিকদার, কতদিন হয়ে গেল বলো তো নতুন মালের স্বাদ নেইনি। তা কবে ব্যবস্থা হবে? স্যার আপনার এই শারীরিক অবস্থায় বাঘ আহত হলেও সে বাঘই, সে শিকার করা কিন্তু কখনো ভুলে না। তাজা বলেছেন স্যার, আমি ব্যবস্থা করছি। শশী আস্তে করে সরে গেল ওখান থেকে। কথাগুলো শুনে হাড় হিম হয়ে গেছে উত্তেজনায়। শশী তাড়াতাড়ি করে ছুটে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। বেসিনে জল ছেড়ে হাতের অঞ্জলিতে ভরে অনবরত তার চোখে মুখে ছেটাতে লাগলো। বেশ কিছুক্ষণ ছেটানোর পর নল বন্ধ করে তাকালো বেসিনের আয়নায়। নিজের প্রতিবিম্ব দেখে মনে মনে তাকেই জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি যা ভাবছি সেটা আসলে কি ঠিক, নাকি আমার মনের ভ্রান্ত ধারণা মাত্র? হঠাৎ করে শশী শুনতে পেল, মনকে দোটানায় না রেখে নিজেকে সময় দাও, সময় তোমাকে সঠিক উত্তর দিয়ে দিবে। শশী চমকে এদিক ওদিক তাকালো। না, কেউ নেই আশেপাশে। ওয়াশরুমেও একা দাঁড়িয়ে, দরজা ভেতর দিয়ে বন্ধ করা। শশী আবার তাকালো আয়নায়। নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে দু চোখে জল ভরে এলো। নাকের পাটা হালকা হালকা করে ফুলতে শুরু করলো। একসময় বুক চিরে গলার ভেতর থেকে কষ্টের ফোঁপানিটা বেরিয়ে এলো। ধীরে ধীরে হাঁটু মোড়ে বসে পড়ল সেখানে। দু চোখের কোণ ঘেঁষে গরম জলের স্রোত নেমে গেল গাল বেয়ে। কিছুক্ষণ তা বয়ে যাওয়ার পর শশী হাতের চেটো দিয়ে মুছে নিল। তারপর নিজেই নিজেকে বোঝাতে লাগলো, প্রতাপ কখনো এমন নয়, কখনো না। সব আমার মনের ভুল, আমার বোঝার ভুল। তখনই হঠাৎ করে কে যেন শশীর কানের পর্দা ভেদ করে দিয়ে খিলখিল করে হেসে উঠল। বলল, তাই তাহলে দেখা যাক।
শশী নিজের কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, চুপ চুপ করো। তুমি যতই বলো না কেন, আমি আমার স্বামীর প্রতি অবিশ্বাস কখনো মনে আনবো না। কখনো না, কখনো না। কিন্তু সেই হাসির আওয়াজ যেন বন্ধই হলো না। হেসেই গেল। শ্রাবণী এক মনে বসে প্রজেক্টের কাজ করছে। অভি নিজের থিসিস পেপারে মাঝে ডুবে। হঠাৎ করে টুং করে একটা মেসেজ ঢুকলো অভির ফোনে। অভি ফোনটা খুলে মেসেজটা মন দিয়ে পড়লো। তারপর ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পরে ঘরে ফিরে এলো। বিছানায় বসতে বসতে মুখে এক গাদা হাসি মেখে বলল, পুজোর ছুটিতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? আমরা এক জায়গায় যাচ্ছি। কিন্তু আমি যে ভেবেছিলাম বাড়ি যাব। অন্ত আর আমি দুজনে মিলে খুব মজা করব। আমি কোথাও যাচ্ছি না। তোমার যাওয়ার দরকার হলে তুমিই যাও, আমি বাড়ি যাও, ব্যাস। অভি শ্রাবণীর কথা শুনে ভ্রুজোড়া কুঁচকি নিল। তারপর কি যেন একটু ভেবে ফোনটা ঘেটে কয়েকটা ছবি বার করে শ্রাবণীর সামনে রেখে মনে মনে হেসে বলল, এই ছবিটা দেখো। শ্রাবণীকে দেখালো একটা মেয়ের ছবি। বলল, কে? সোনালি গাইন, নতুন জয়েন করেছে আমাদের কলেজে। সেদিন প্রপোজও করেছিল। কি? তুমি বলনি তুমি বিবাহিত? বউ আছে তোমার? বলেছি, কিন্তু বিশ্বাস করেনি। বলেছে ট্রিপে নিয়ে আসতে। আসলে আমাদের কলেজ থেকে এবার টিচাররা সবাই মিলে একটা ট্রিপে যাওয়ার প্ল্যান করেছে। ঠিক আছে, তুমি যখন যেতে চাও না, আমি একাই চলে যাচ্ছি। না না, আমি যাব। না থাক, তোমাকে আমি প্রেশার করছি না। শ্রাবণী দেখলো একটা মেয়ের ছবি। বলল, শ্রাবণী অভির রাগ দেখে গুটি গুটি চলনে অভির কাছে এসে জড়িয়ে ধরলো। গুটিসুটি মেরে অভির বুকের মাঝে লেপটে গিয়ে বলল, রাগ করেছো সোনা? আমি যাব তো তোমার সাথে, প্লিজ রাগ করে না। অভি হাসলো। নিজের দুবাহুর শক্ত আলিঙ্গনে শ্রাবণীকে জড়িয়ে ধরলো। বুকের পাঁজরের সাথে পিষে ফেলতে ফেলতে বলল, তুমি না গেলে আমি জোর করে ব্যাগে ভরে নিয়ে যেতাম আমার ছোট্ট বউটাকে। বলে উষ্ণ ভেজা চুমুতে ভরিয়ে দিল শ্রাবণীর কপাল। ভালোবাসার চাদরে ঢাকা পড়ল দুটো প্রেমিক হৃদয়।